ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দুয়োর পুরাতনের হৃদয়ে টুটে, আপনি নূতন উঠবে ফুটে। যখন কিছু আরম্ভ হয় তার শেষ একটা রয়েছে। তো আমাদের ইডেন উদ্যান ভবনের ভ্রমণের শেষ দিকে প্রায় আমরা এসে পড়েছি। আমরা এই শেষের সেই দিনটাকে ভালোভাবে উপভোগ করার জন্য আমরা এবার হাঁটা পথে আউটরাম ঘাট থেকে বাবুঘাটের পথে যাচ্ছি। এই বিখ্যাত চক্র রেলের লাইন এবং তার পাশ ঘেঁষে লাইন বরাবর আমরা চলেছি বাবুঘাটের দিকে। আউটরাম ঘাটের দিকে যদি আপনারা মুখ করে থাকেন, তার ডান দিকে হলো বাবুঘাট। এই আউটরাম ঘাটের একটা বিশাল ভূমিকা রয়েছে ব্রিটিশদের কাছে এবং ভারতীয়দের কাছে। 1910 সালে এই আউটরাম ঘাট প্রতিষ্ঠা করেন ব্রিটিশরা এবং নাম রাখেন স্যার জেমস আউটরামের নাম। কে ছিলেন এই জেমস আউটরাম? এই জেমস আউটরাম সিপাহী বিদ্রোহ, 1857 সালের সিপাহী বিদ্রোহ খুব কঠোর হাতে দমন করেছিলেন। তার ফলেই হয়তো ব্রিটিশ রাজরা 1947 অবধি আমাদের এখানে রাজত্ব করতে পেরেছিলেন। অবশ্য তার মধ্যে একটা পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই পরিবর্তনটা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে রানী নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছিলেন। তো সেই স্যার জেমস আউটরামের নামটাকেই চিরস্থায়ী করবার জন্য এবং চিরস্মরণীয় করার জন্য ব্রিটিশরা এই ঘাটের নাম রেখেছিলেন আউটরাম ঘাট। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এই আউটরাম ঘাটটা স্বাধীনতা পূর্ববর্তী কালে ব্রিটিশরা কিন্তু ভারতীয় নেটিভদের জন্য খোলেনি, কারণ এই জায়গা থেকেই ব্রিটিশরা সমস্ত রকম আর্মস, অ্যামুনেশনস এবং তাদের যুদ্ধাস্ত্রের লজিস্টিক্সের নেওয়া আসার জন্য ব্যবহার করতেন। তখন গঙ্গার নাব্যতা এরকম বুঝে যায়নি, গঙ্গার বেশ ভালো নাব্যতা ছিল। তাই জন্য এখান দিয়ে চক্র রেলের এই যে রেল লাইন, এটাও কিন্তু ব্রিটিশ রাজের আমলেই করা। সেখান দিয়ে রেল দিয়ে এবং জলপথে তারা সমস্ত আর্মস অ্যান্ড অ্যামুনেশনস বা যুদ্ধাস্ত্রের সরঞ্জাম এখান থেকে নিয়ে আসতেন এবং নিয়ে যেতেন এবং সড়ক পথে নিয়ে যেতেন। এবার এই যে দেখুন, এটা হলো আমাদের গঙ্গা আরতি ঘাট। এই ঘাটটি আউটরাম ঘাট থেকে বাবুঘাটে যাওয়ার মধ্যবর্তী স্থানে পড়ে এবং প্রতিদিন সন্ধ্যেবেলায় এখানে গঙ্গা আরতি হয় হরিদ্বারের মতন এবং বেনারসের দশাশ্বমেধ ঘাটের মতন। এবং এই ঘাটটাকে সুন্দর করে সাজানো রয়েছে এবং এর বাঁ পাশেই গঙ্গা দেবীর একটি মূর্তি আছে। তো আপনারা যারা আসতে চান তারা সন্ধ্যে 5টা থেকে 5:15টার মধ্যে চলে আসবেন। এবং শীতকালে 5টার সময় যে আরতি হয় এবং গ্রীষ্মকালে কিন্তু মার্চ মাসের পর থেকে সেটা 6টা থেকে শুরু হয় এবং খুবই মনোহর দৃশ্য, সবাই উপভোগ করতে পারেন। চলে আসবেন এইখানটায় গঙ্গা আরতি দেখবার জন্য। এছাড়া এই ঘাটের বাইরে যেখানে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তায় কিন্তু নানা রকম রেস্টুরেন্টে ভর্তি, কিন্তু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা গঙ্গার পাড় বরাবর যাচ্ছি। এই যে আউটরাম ঘাট থেকে বাবুঘাট যাওয়ার রাস্তায় একটি নয়নাভিরাম পার্ক রয়েছে, কি ছায়া শীতল পার্ক, গরমকালেও গরম লাগে না। দেখুন কি সুন্দর পার্কটায়, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে আপনার মনেই হবে না যে আপনার ভারতে তথা পশ্চিমবঙ্গে বাস করছেন। এবং এর পাশে আরেকটু দূরে গেলে একটা জেটি আছে, সেই জেটিতে ক্রুজ রেস্টুরেন্ট আছে এবং ক্রুজ রেস্টুরেন্টের কথায় আমি পরে আসছি এবং আমি সেখানে ঢুকবো এবং আপনাদের নিয়েও যাব। সেই ক্রুজ রেস্টুরেন্টের নাম হলো লেনিন রেস্টুরেন্ট। তো এই লেনিন রেস্টুরেন্টে আপনি এখন একটা নোঙর করা আছে, নোঙর করা অবস্থায় রেস্টুরেন্টে আপনি খাওয়া দাওয়া করতেই পারেন এবং ভেতরটা পুরোটাই এসি এবং দোতলাটা আপনার যে কোনো পার্টিতে ওরা ভাড়া দেয় এবং সেই জন্মদিনের পার্টি বা বিবাহবার্ষিকীর পার্টি ইত্যাদি পার্টিতে ওনারা ভাড়াও দেন এবং পিকনিক করলেও ভাড়া দেন। আর সন্ধেবেলা সানসেট ক্রুজ বলে একটা হয় এবং এটা তখন সূর্যাস্ত দেখাতে দেখাতে গঙ্গার মধ্য দিয়ে ঘুরতে থাকে। তো এটা অপূর্ব একটা জায়গা আমি নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখনও হেঁটে চলেছি সেই পার্কের মধ্যে দিয়ে। সঙ্গে থাকুন এবং আপনারা কমেন্টস বক্সে লিখুন কে কে এই জায়গাটা গিয়েছেন। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা বাবুঘাট আর আউটরাম ঘাটকে কানেক্ট করছে ওপর দিয়ে, কারণ নিচে দিয়ে যে ঘাটটা বেরিয়েছে সেটা বাবুঘাট এবং সেখানে নানা রকম লোকে স্নান করছেন এবং পুজো করছেন। এই বাবুঘাটেরও কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এই ইতিহাসটা না জানলে আমরা কলকাতার ইতিহাস সম্বন্ধে কিন্তু অচেতন থাকব। এই বাবুঘাটের নামকরণ করেছিলেন রাসমণি দেবী বাবু রাজচন্দ্র দাসের নামে, যিনি ছিলেন তার স্বামী। এবং রাসমণি দেশীকে আপনারা সবাই চেনেন, রাসমণি দেবী বলাই উচিত। উনি ছিলেন দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী। 1830 সালে এই বাবুঘাটটা উনি নির্মাণ করেন যে এখানে, এবং নির্মাণ করেছিলেন এইভাবেই যে আউটরাম ঘাটটা যেহেতু তখন কোনো স্নান করার ঘাট ছিল না বলে
ভারতীয়দের স্নান করার জন্য এই ঘাটটি নির্মাণ করা হয় এবং এখানে একটি বিশেষ জায়গা আছে, একটি ঘর, যেখানে বৃদ্ধ এবং বৃদ্ধাদের গঙ্গা যাত্রা করানোর সময় এখানে রেখে যাওয়া হতো। তো এটা রাসমণি দেবীর কিন্তু দক্ষিণেশ্বরের মতনই একটা বিশাল কীর্তি। এবং এখানে একটি গল্প প্রচলিত আছে, ব্রিটিশরা যখন এই গঙ্গাটাকে, গঙ্গা দিয়ে কোনো নেটিভদের বা নৌকো যেতে দেবে না বলেছিল, নেটিভদের নৌকো বা ভারতীয়দের নৌকো যেতে দেবে না বলেছিলেন, তখন রাসমণি দেবী এই পুরো গঙ্গাটা বাঁশ দিয়ে এবং ব্যারিকেড করে পুরো বন্ধ করে দিয়েছিলেন, যাতে ব্রিটিশরাও তাদের কোনো নৌবহর এখান দিয়ে নিয়ে যেতে না পারেন। ভাবুন 1830 সালে বসে একজন ভদ্রমহিলা, যিনি অন্তঃপুরচারিণী ছিলেন, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশরা সন্ধি স্থাপন করে রাসমণি দেবীর সঙ্গে সন্ধি স্থাপন করেন এবং এখান দিয়ে তাদের নৌকো নিয়ে যাওয়ার পারমিশন নেন এবং পরবর্তীকালে তাদের নিজস্ব অ্যার্মস অ্যান্ড অ্যামুনেশনস নিয়ে যাওয়ার জন্য আউটরাম ঘাটের সূচনা করেন। তো ইতিহাস কলকাতার ভেতরেই যে বলি আমি বারবার, একটা কলকাতা বসত করে, এই হলো বাবুঘাটের ঘাটের ঢোকার এন্ট্রেন্সটা আমরা পেছন থেকে দেখাচ্ছি। আপনারা যদি সামনে থেকে দেখেন তাহলে দেখবেন সুন্দর গথিক স্ট্রাকচারের একটা স্ট্রাকচার, এবং এই নিচে সমস্ত মানুষজন পুজো করছেন বা নানা রকম কাজ করছেন এবং এই যে স্নান করছেন সবাই। আজকে যখন আমি গিয়েছিলাম তখন এটা ভাটি ছিল, তাই জন্য কাদার পরিমাণ বেশি এবং জলের পরিমাণ, জল অনেক নিচে নেমে গেছে। তো আমার সঙ্গে থাকুন, কমেন্টস করুন আপনারা যদি কোনো ইতিহাস সম্বন্ধে এর থেকে বেশি জানেন। এই আমরা বাবুঘাটের ফ্লোটিং রেস্টুরেন্টে চলে এলাম এবং এখানে কি কি থালি আছে, কত তার দাম প্রতি লেখা আছে, ফ্লোটিং বাফেট কখন থেকে শুরু হয়, সানসেট প্যাকেজ কি আছে, সব কিছু লেখা রয়েছে এখানে এবং টাইমিংটাও লেখা রয়েছে, আমরা সেই দেখে চলে আসবেন। আমরা যখন এসছিলাম তখন কোনো ফ্লোটিং ব্যাপারটা ছিল না, মানে ঘুরতে ঘুরতে ব্যাপারটা ছিল না, দাঁড়িয়েই ছিল, ফ্লোটিং অবশ্যই, এবং নোঙর করা অবস্থায় ছিল জাহাজটি। এই যে জেটি দিয়ে আমরা নেমে যাচ্ছি, এখানে যেখানে আপনারা যদি রেস্টুরেন্টে যান তাহলে জেটির জন্য, মানে লঞ্চের জন্য যে টিকিট কাটতে হয় সেই টিকিটটা কাটতে হবে না, আপনারা সরাসরি জেটিতে পৌঁছে যাবেন। গিয়ে বাঁ দিকেই দেখবেন নোঙর করা লেনিন রেস্টুরেন্টটা দাঁড়িয়ে আছে এবং তার ভেতরে উঠবেন। চলুন সঙ্গে থাকুন এবং লিখুন কে কে গেছেন এই রেস্টুরেন্টে। এই দেখুন এই ভাসমান রেস্টুরেন্টটি, এটি ওর ওপরে হলো পার্টির জন্য ভাড়া দেয় এবং নিচে এমনি রেস্টুরেন্ট, আপনারা সবাই খেতে পারবেন এবং খাবার খুব সুস্বাদু। আমি সেখানে আসছি, আপনারা লিখুন কে কে গেছেন। এই যে আমরা জেটিতে নেমেছি, এই দেখুন বাঁ দিকে আমি যাচ্ছি, এই দেখুন বাঁ দিকে যাচ্ছি, এই বাঁ দিকে নোঙর করা রয়েছে, এর পাশ দিয়েই রাস্তা, এখান দিয়ে ঢুকে সামনে দিয়ে তারপরে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে এবং পুরো রেস্টুরেন্টটাই এসি রেস্টুরেন্ট, সঙ্গে পাখাও চলছে। যেহেতু আমি একটু শীতকালে গিয়েছিলাম, আমাদের মানে ঠান্ডা গরমটা অতটা বেশি লাগেনি, নাহলে এতটা পথ রোদে হাঁটতে পারতাম না। যদিও মনোরম ছিল পার্কটা, প্রচুর ছায়াছন্ন ছিল। এই দেখুন জানলা দিয়ে দেখতে পাবেন, প্রত্যেকটা টেবিলের পাশেই জানলা আছে, গঙ্গার মনোহর দৃশ্য দেখতে পাবেন এবং যখন চলবে এটা আরও ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে মেনু কার্ডটা আমি খুলছি, দেখুন নানা রকম মেনু আছে, মেনলি ইন্ডিয়ান, চাইনিজ আর কন্টিনেন্টাল মেনুটাই বেশি, মানে কুইজিনটাই বেশি আছে। তবে মোগলাইয়ের কাবাব টাবাব অতটা ভালো নেই, আমি দেখিনি ততটা। আর যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে বোধহয়
কাস্টমার আসবেন কম বলে ওনারা অনেকগুলো প্রিপারেশন করেননি, কিন্তু টেস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ। এরকম টেস্ট আমি অনেক দিন পরে খেয়েছি। এবং যে ইয়েটা আছে, যে টাকাটা নেন এরা, প্রাইসটাও বেশ রিজনেবল, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। আর কমেন্ট বক্সে লিখুন কারা কারা গেছেন, এবং আমার এইটা দেখে, আমার ব্লগিংটা দেখে কারা কারা যাচ্ছেন। তাহলে দেখলে আমি মোটিভেটেড হই, এরকম আরও অনেকগুলো ভিডিও করতে পারি নানা জায়গার খাবার সন্ধান দিতে। আর রমজান মাস এসে গেছে, আমি আবার যাব জাকারিয়া স্ট্রিটে, সেখানকার একটা ভিডিও দেব শীঘ্রই। আমরা নিয়েছি বাটার গার্লিক মিক্সড ফ্রাইড রাইস আর পেপার চিকেন। তো আমি পেপার চিকেনটা দিয়ে মাখালাম, দেখি কেমন খেতে লাগে। গরম গরম এসছে, আর সামনে দারুণ অ্যাম্বিয়েন্স, দেখ গঙ্গার ধার, পুরো এসি ভেতরটা। দারুণ টেস্ট। আপনারা যারা চাউমিনে খান, চাউমিনে ভীষণ একটু স্পাইসি হয়, সাংহাইটাও বেশ ভালো লাগে। আর এইটার টেস্টটা দারুণ দারুণ। ওই দুজনের কম্প্যারিজন, আমি যেহেতু সল্টলেক থেকে এসেছি, আমি ওটাতে বেশি থাকি, তো ওটার কম্প্যারিজনে এটা যেমন কম স্পাইসি, এবং যে পেপার চিকেনে পেপারের গন্ধটা এবং মিশে একটা দারুণ গন্ধের ফ্লেভার, একটা অ্যারোমা ক্রিয়েট করেছে। আর এই যে মিক্স ফ্রাইড রাইসটা এত সুন্দর, বলার কথা নয়, দারুণ খেতে, দারুণ খেতে। আপনারা টেস্ট করে যান এই ফ্লোটিং রেস্টুরেন্টে। আর মাঝে মাঝে রেস্টুরেন্টটা দুলছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে, মাথা ঘুরছি। এটা আমার এক্সপিরিয়েন্স, দারুণ। আজ তাহলে এই অবধি থাক, পরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো সময় আমার এই ভ্লগিং চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ।